war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. Remember this. You're in no position to dictate what we're going to feel. What kind of diplomacy, JD, you are speaking about? What do you mean? If you didn't have our military equipment, our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days. হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসে ট্রাম্প জেলেনস্কির সাথে যে আচরণটা করলো সেটা আমেরিকার ইতিহাসে তো প্রথম বটেই, গোটা বিশ্বের কূটনৈতিক রাজনীতির ইতিহাসেও এক বিরল ঘটনা। এই যে জেলেনস্কির প্রতি ট্রাম্পের এত ক্ষোভ, এত রাগ, এত বিদ্বেষের কারণ কি? কারণ হচ্ছে গত কয়েক বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা যে ইউক্রেনকে সাহায্য করে আসছে, সেই সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চায় ট্রাম্প, কিন্তু জেলেনস্কি সেটা দিতে রাজি হয়নি। জেলেনস্কি নিজের দেশের খনিজ সম্পদের ভাগ দিতে রাজি না হওয়ার কারণে ট্রাম্প শুরু করে জেলেনস্কিকে থ্রেট দেয়া, এমনকি ওভাল অফিসে নিয়ে এসে পর্যন্ত অপমান করে ছেড়ে দেয়। জেলেনস্কি শুরুতে খনিজ সম্পদের ভাগ দিতে না চাইলে এখন যুদ্ধে টিকে থাকার জন্য একরকম বাধ্য হয়েই খনিজ সম্পদের ভাগ দিতে রাজি হয়ে গেছে। এই যে একটা রাষ্ট্রের দুর্বলতার সুযোগ নিয়ে অথবা চাপ প্রয়োগ করে অথবা একরকম ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থ আদায় করে নিল, এটাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন নিউ কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশিকতার চরম রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন আর সাম্রাজ্যবাদীরা আগের মতো একটা দেশ দখল করে নিজেদের স্বার্থ উদ্ধার করে নেয় না। এখন নতুন ধরনের উপনিবেশিকতা চলছে, নিউ কলোনিয়ালিজম চলছে। সেটা হচ্ছে একটা দেশের রাজনীতি, অর্থনীতি, সামরিক এবং সাংস্কৃতিক খাতে প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ আদায় করে নেয়া। একটা দেশ দখল করে যতটা না স্বার্থ বা শোষণ করা যায়, তার চাইতে বেশি স্বার্থ বা শোষণ করা যায় এই নিউ কলোনিয়ালিজম স্ট্র্যাটেজির মাধ্যমে। এটার আরো সহজ বা রিলেটেবল উদাহরণ হলো বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে পাপেট বসিয়ে রেখে শোষণ করে যাচ্ছে ভারত। এমনকি ভারতের সর্বশেষ পাপেটের পতনের পরও কি ভারত থেমে গেছে? থেমে নাই। ভারত এখন নতুন করে পাপেট তৈরি করছে বাংলাদেশে বসানোর জন্য। খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ভারতের নতুন পাপেটের আগমন দেখতে পাবেন। আর এই যে গোটা বিশ্বজুড়ে এক আধুনিক সাম্রাজ্যবাদের খেলা চলছে, সুপার পাওয়ার হওয়ার খেলা চলছে, এই যুদ্ধে নতুন এক প্লেয়ার হচ্ছে তুরস্ক। Turkey is looking to play a bigger role in Europe's security. It has the second largest army in NATO after the US. Turkey to be important partner of UAE, important partner for the NATO in the Middle East. আপনি যদি মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন নর্দার্ন সাইপ্রাস, সিরিয়া, ইরাক, লিবিয়া, আজারবাইজান, সোমালিয়া, কাতার, মেডিটেরিয়ান সি, এই সব জায়গায় তুরস্কের সামরিক উপস্থিতি রয়েছে। এমনকি তুরস্ক তাদের সামরিক উপস্থিতি দিন দিন আরো বিস্তৃত করছে। প্রশ্ন হলো, এইভাবে সামরিক উপস্থিতি বাড়িয়ে তুরস্ক যে অটোমান এম্পায়ার হারিয়ে ফেলেছে, রিসেপ তাইপ এরদোয়ান কি সে অটোমান এম্পায়ার পুনরুদ্ধার করতে চাইছেন? যদি তা না হয় তাহলে বিশ্বে কেন এইভাবে তুরস্ক সামরিক উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে? বিশ্বের কোন কোন দেশে তুরস্কের সামরিক উপস্থিতি রয়েছে? আর যদি তাই হয় তাহলে এরদোয়ান কোন স্ট্র্যাটেজিতে সে অটোমান এম্পায়ার ফিরিয়ে আনতে চাইবেন? এরদোয়ান কি ডিক্টেটর নাকি হিরো? এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশ কিভাবে তুরস্ক থেকে সহায়তা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে, এই সব কিছুই আজকে ভিডিওতে দেখার চেষ্টা করব। 2014 সালে তুরস্কের নাগরিকদের প্রত্যক্ষ ভোটে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পর এরদোয়ান অনেকগুলো পদক্ষেপ নেন, যার মধ্যে 2017 সালে এরদোয়ান সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে দিয়ে প্রেসিডেন্টকে সকল ক্ষমতার কেন্দ্রে পরিণত করেন। এরদোগান সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসেন রাষ্ট্রীয় নীতিতে। 1923 সালে তুর্কি বিপ্লবের পর পশ্চিমে গেসা কামাল আতাতুর্ক ইসলামিক খেলাফতি ব্যবস্থা বাদ দিয়ে আধুনিক ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র গঠন করেন। শুধু তাই নয়, রাতারাতি শরিয়া আইন তুলে দিয়ে পাশ্চাত্য আইনের প্রচলন করেন, এমনকি ধর্মীয় পোশাক পর্যন্ত নিষিদ্ধ করে দেন। কিন্তু 2014 সালে এরদোয়ান ক্ষমতায় আসার পর সেই কামাল আতাতুর্কের সেকুলার রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে সরে এসে ইসলামপন্থী জাতীয়তাবাদী রাষ্ট্রনীতি গ্রহণ করেন। এমনকি কামাল আতাতুর্ক যে ইসলামী পোশাকে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই ইসলামী পোশাকে নিষেধাজ্ঞা তুলে দেন। স্কুলে মেয়েদের হিজাব পরনে যে নিষেধাজ্ঞা দেওয়া ছিল সেই নিষেধাজ্ঞাও তুলে দেন। এমনকি আস্তে আস্তে শরিয়া এবং খেলাফতি রাষ্ট্রের দিকে এগোচ্ছেন রিসেপ তাইপ এরদোয়ান। নিউ কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ সবচাইতে হার্ডভাবে করে আসছে আমেরিকা। আমাদের উপমহাদেশে ভারতও সেটা করছে, যদিও ভারত গত 4 বছরের সকল প্রতিবেশীর কাছে ধরা খেয়ে গেছে। কিন্তু রিসেপ তাইপ এরদোগানের তুরস্ক এই নব্য উপনিবেশবাদের খেলা শুরু করেছেন সফটওয়েতে। লিবিয়া, সিরিয়া, আজারবাইজান এবং সোমালিয়ার মতো দেশগুলোতে তুরস্ক তাদের সফট পাওয়ার ও কৌশলগত সামরিক উপস্থিতির মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আসছে। এর মাধ্যমে তুরস্ক নিজেদের প্রভাব বিস্তারের পাশাপাশি সুবিধাগুলো আদায় করে নিচ্ছে এবং তার কাজগুলো এমনভাবে করছে যে এখানে দুই রাষ্ট্রের স্বার্থই উদ্ধার হচ্ছে। অর্থাৎ ডিলগুলোকে এমনভাবে দেখানো হচ্ছে যে এটা দুই রাষ্ট্রের জন্যই
জন্যই উইন উইন ডিল হিসেবে দেখানো হচ্ছে। বিভিন্ন দেশে এই সামরিক উপস্থিতির কারণে তুরস্ক কিন্তু তাদের কৌশলগত শক্তি বা সুবিধা অর্জন করে যাচ্ছে। উদাহরণস্বরূপ 2017 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর একসাথে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল এই অভিযোগে যে কাতার ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, পাশাপাশি কাতারের আল জাজিরা মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন করছে এবং দাবি করা হয় কাতার মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেও ফান্ডিং করে আসছে। সৌদি আরব আমিরাত, দুবাই, মিশর যে কাতারের এগেইনস্টে অবরোধ আরোপ করছিল, সবাই মিলে একসাথে হয়ে সে অবরোধের সময় তুরস্ক এসে কাতারের পাশে দাঁড়ায়। কাতারের সে অবরোধের সময় খাদ্য এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সামগ্রীর কঠিন সংকট দেখা দেয়। সেই সংকটে তুরস্ক দ্রুত সেগুলো সরবরাহ করে, আর ওই সংকটের সময়ের ওই সুযোগে কিন্তু তুরস্কের পণ্য কাতারের মার্কেটে জায়গা করে নেয়। এমনকি তুরস্ক কাতারের দোহায় একটি সামরিক ঘাঁটি পর্যন্ত তৈরি করে, যেখানে হাজারের বেশি তুর্কি সেনা মোতায়েন রয়েছে। কাতারের জন্য তুরস্কের সামরিক উপস্থিতি কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করেছে, যা সৌদি আরবের হুমকি থেকে কাতারকে রক্ষা করেছে। এখানে কাতার তো সৌদি আরব আমিরাত, বাহরাইন কিংবা মিশরের থ্রেটের মোকাবেলার জন্য তুরস্কের হেল্প নিল, তুরস্কের পণ্যকে নিজেদের দেশে জায়গা করে দিল, অথবা তুরস্কের মিলিটারি ক্যাম্পও করতে দিল। কিন্তু তুরস্কের জন্য পয়েন্টটা দেখুন, তারা কিন্তু তাদের মিলিটারির ফুটপ্রিন্ট কাতারের মধ্যে গেড়ে দিল। তুরস্ক শুধু কাতারের সামরিক ঘাঁটি করে বসে নেই, বরং এটি কাতারের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রেও গভীরভাবে জড়িয়ে গেছে। সো টার্কি ইজ প্লেইং আ বিগ রোল ইন কাতার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি টু। এবার আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখি তুরস্ক সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন সময় সিরিয়ার বিদ্রোহ গোষ্ঠীগুলোকে সরাসরি সমর্থন দিয়ে আসছিল। বিশেষ করে সিরিয়ান ন্যাশনাল আর্মি এসএন নামের বিদ্রোহী গোষ্ঠীকে, যারা আসাদের এগেইনস্টে লড়েছিল। এমনকি তুরস্ক হায়াত তাহরির আল শাম এসটিএস নামক আরেকটি আসাদ বিরোধী বিদ্রোহী ফ্রন্টকেও সমর্থন করে আসছে। বিশেষ করে আবু মুহাম্মদ আল জুলানি নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শামস এসটিএস গোষ্ঠীকে সহায়তা করে তুরস্ক সিরিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছে। এর ফলে স্বৈরশাসক আসাদ পালিয়ে যায় এবং একই সঙ্গে হায়াত তাহরির আল শাম এসটিএস সিরিয়ার ক্ষমতা দখল করে। এই যে তুরস্কের সহায়তা নিয়ে নতুন এক সিরিয়ার যাত্রা শুরু হলো, এই সিরিয়াও কিন্তু তুরস্কের বলয়ের মধ্যেই থাকবে। আবার এখানে আপনি এইচটিএস এর বিজয় বলেন কিংবা আসাদের পতনই বলেন, এটা অলরেডি কিন্তু তুরস্ককে সুবিধা দেওয়া শুরু করেছে। তুরস্কের কারাবন্দী কুর্দি নেতা এবং পিকেক এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ উজলান ইতিমধ্যে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে সমর্থকদের কাছে চিঠি পাঠিয়েছেন। যে গোষ্ঠী প্রায় 50 বছর ধরে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র যুদ্ধ চালিয়ে আসছে, তারা আসাদের পতনের সাথে সাথেই অস্ত্র সমর্পণের কথা বলছে। যে উজলান 1978 সালে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পিকেক এর প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এখন বলছেন অস্ত্র সমর্পণ করতে, এমনকি পিকেকে কেও বিলুপ্ত করতে। তাই এখানে এটা তুরস্কের জন্য কত বড় বিজয়, জাস্ট ইমাজিন করেন। এবার আমরা যদি গাদ্দাফির দেশ লিবিয়ার দিকে তাকাই, লিবিয়ার গৃহযুদ্ধের সময় গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড জাতীয় ঐক্য জিএনএ কে সমর্থন করেছিল তুরস্ক, যেটা সেই সময় ক্ষমতায় থাকা খলিফা হাফতারের নেতৃত্বাধীন এলএনএ এর বিরুদ্ধে লড়াই করেছিল। 2019 সালের শেষে জিএনএ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় তুরস্ক ড্রোন, সামরিক পরামর্শক এবং যুদ্ধ সরঞ্জাম দিয়ে লিবিয়াকে সাহায্য করে। তুরস্কের ব্যারাকটার TB2 ড্রোন হাফতার বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং 2020 সালের মাঝামাঝি সময়ে জিএনএ ত্রিপলি এবং অন্যান্য শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বিনিময়ে লিবিয়া তুরস্ককে ভূমধ্যসাগরের জ্বালানি সম্পদ অনুসন্ধান করার অনুমতি দেয়। সে অনুমতির ফলে তুরস্ক কিন্তু ভূমধ্যসাগরেও নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে পারে। এবার আমরা যদি মধ্য এশিয়ার দিকে তাকাই, 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগর্নো এবং কারাবাখ অঞ্চল নিয়ে আবার যুদ্ধ শুরু হয়। যে অঞ্চলটা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হলেও দখল করেছিল আর্মেনিয়া। আর ওই যুদ্ধের সময় তুরস্ক আজারবাইজানকে কৌশলগত বা সামরিক সমর্থন দেয়, যার মধ্যে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার ছিল অন্যতম। তুরস্কের ব্যারাকটার TB2 ড্রোন আর্মেনিয়ার ট্যাঙ্ক, সামরিক যান এবং বিমান বাহিনীর প্রতিরক্ষা ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুরস্কের সমর্থনে এবং প্রত্যক্ষ সামরিক সহায়তার জন্যই আজারবাইজান যুদ্ধে বিজয় হয় এবং বিশেষ করে নাগর্নো এবং কারাবাখের গুরুত্বপূর্ণ শহর সুসা ও কিছু অন্যান্য অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আজারবাইজান ও তুরস্কের এই সামরিক সহযোগিতা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং যুদ্ধ পরবর্তী সময় দুই দেশ যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করেছে। ফলশ্রুতিতে সেখানেও তুরস্ক শক্তিশালী অবস্থান করে নিয়েছে। এগুলো তো গেল সামরিক আধিপত্য বিস্তার। সামরিক আধিপত্য ছাড়াও তুরস্ক কিন্তু অর্থনৈতিকভাবে এবং অবকাঠামোগত উন্নয়নের স্ট্র্যাটেজি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রভাব বিস্তার করছে। আপনি যদি আফ্রিকায় লক্ষ্য করেন, 2005 সালের পরে তুরস্ক প্রায় 40+ দেশের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। 2023 সালে আফ্রিকার সঙ্গে তুরস্কের বাণিজ্য $40 বিলিয়ন ছাড়িয়ে গেছে। খুব শীঘ্রই সেটা $50 বিলিয়ন হবে বলেও তুরস্কের ভাইস প্রেসিডেন্ট আশা করেন। সোমালিয়া, ইথিওপিয়া, নাইজার, সুদান, সেনেগালের সঙ্গে বাণিজ্য এবং সামরিক চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। এবার যদি আমরা মধ্য এশিয়ার দিকে তাকাই, তাহলে উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। 2021 সালে
সালে অর্গানাইজেশন অফ টার্কিক স্টেট OTS পুনর্গঠিত হয়, সেখানেও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয়েছে। আপনি যদি কোনো দেশকে পুরোপুরি ঘায়েল করে ফেলতে চান বা কোনো দেশকে রুল করতে চান, তাহলে সেখানে শুধুমাত্র সামরিক আর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে কাজ হবে না, আপনি সেই দেশের সংস্কৃতিতেও প্রভাব বিস্তার করতে হবে। পশ্চিমা সংস্কৃতি তার অন্যতম উদাহরণ, কিভাবে গোটা বিশ্বে পশ্চিমা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যারা বাংলাদেশি আছি তারা খুব ভালোভাবে রিলেট করতে পারি কিভাবে ভারতীয় সংস্কৃতি আমাদের দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। সো এই স্ট্র্যাটেজিতে তুরস্ক আগাচ্ছে। তুরস্ক সামরিক এবং বাণিজ্যিক অর্থনৈতিক প্রভাব বিস্তারের পাশাপাশি আদর্শগত এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তারেরও চেষ্টা করছে। তুরস্ক মিডিয়া, শিক্ষা, ধর্মীয় সংযোগ ব্যবহার করে সফট পাওয়ার বাড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের প্রভাব বিস্তার করতে সহায়তা করবে। ইতিমধ্যে তুরস্কের TRT ওয়ার্ল্ড এবং আনাদোলু এজেন্সি পশ্চিমা সংবাদ মাধ্যমের বিকল্প হিসেবে মুসলিম বিশ্বের জনপ্রিয়তা লাভ করেছে। আমরা মুসলমানরা সবসময় একটা জিনিসের প্রতি আফসোস করি যে আমাদের কোনো মিডিয়া নাই, সো ওই মিডিয়ার দিকটাতেও ফোকাস করেছে তুরস্ক। এবং আপনি TRT এবং আনাদোলু এজেন্সিতে নিউজ মাধ্যম মিডিয়া যেগুলো হচ্ছে পশ্চিমা ন্যারেটিভকে ডিবাঙ্ক করবে এবং নিজেরা ন্যারেটিভ এস্টাবলিশ করবে, সেই ন্যারেটিভ বিল্ডের পাশাপাশি তুরস্ক কিন্তু এন্টারটেইনমেন্টের দিকেও নজর দিয়েছে। এন্টারটেইনমেন্টের উদাহরণ যদি দিই তাহলে তুরস্কের জনপ্রিয় ওয়েব সিরিয়াল আর্তুগুল গাজী এবং কুলুস ওসমান আন্তর্জাতিকভাবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে, যা তুরস্কের সংস্কৃতির প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়েছে। আর এই জনপ্রিয় সিরিজগুলোতে কি দেখানো হচ্ছে? জনপ্রিয় সিরিজগুলোতে দেখানো হচ্ছে অটোম্যান এম্পায়ার, অটোম্যানরা কিভাবে রুল করতো, অটোম্যানরা কিভাবে বিশ্ব শাসন করতো। সো এই জিনিসগুলো দেখে মুসলমানদের যে ঐতিহ্য, মুসলমানদের যে সংস্কৃতি, মুসলমানদের যে পাওয়ার ছিল, সেটা উম্মার মাঝে, সেটা মুসলিম জেনারেশনের মাঝে তুরস্ক ফিরিয়ে আনার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে যে তোমাদের কি সংস্কৃতি ছিল যেগুলো পশ্চিমা সংস্কৃতির আড়ালে হারাতে বসেছিল। এছাড়া এরদোয়ানের তুরস্ক টিকা টার্কিশ কর্পোরেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে মাদ্রাসা, মসজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমা পরাশক্তিগুলোর মতো তুরস্ক এখানে হার্ড এবং সফট পাওয়ারের মিশ্রণ ঘটিয়ে নিজস্ব প্রভাব বলয় তৈরি করতে চাইছে, যার মাধ্যমে তুরস্ক যে অটোম্যান এম্পায়ার হারিয়ে ফেলেছিল সে অটোম্যান এম্পায়ার পুনরুদ্ধার করার চেষ্টা করতেছে এই নিও কলোনিয়ালিজম স্ট্র্যাটেজিতে। কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত সেকুলার রাষ্ট্র থেকে সরে এসে ইসলামপন্থী জাতীয়তাবাদী রাষ্ট্র, এমনকি ইসলামী আইন, ইসলামী শিক্ষা, সংস্কৃতির প্রসারে এরদোয়ান যে যুগান্তকারী ভূমিকা পালন করে চলছে, গোটা বিশ্বজুড়ে এরদোয়ান প্রশংসিত হচ্ছে এবং এরদোয়ানকে মুসলিম বিশ্বে হিরো হিসেবে দেখা হচ্ছে। এমনকি মুসলিম দেশগুলোতে, স্পেশালি বাংলাদেশের কথাও যদি বলি, মুসলিম বিশ্বের নেতা হিসেবে এরদোয়ানকে কিন্তু বিবেচনা করা হচ্ছে। কিন্তু পশ্চিমে এরদোয়ানের আবার ব্যাপক সমালোচনা রয়েছে। পশ্চিমারা এরদোয়ানকে ডিকটেটর বা স্বৈরাচার বলে আখ্যায়িত করে, এরদোয়ানের এগেইনস্টে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছে। 2016 সালে প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধি এবং ইসলামপন্থী নীতির কারণে তুরস্কের সামরিক বাহিনী দ্বারা একটা ব্যর্থ অভ্যুত্থান হয়। ওই অভ্যুত্থানে 300+ মানুষ মারা যায়, 77,000-এর বেশি বিরোধী দলের উপর দমন পীড়ন চালানো হয়, যার রেশ ধরে এরদোয়ানকে স্বৈরাচার বলে প্রচারণা চালানো হয়। এছাড়া 2016 সালে ওই ব্যর্থ অভ্যুত্থানের পর মিডিয়ার স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত করা হয়েছে এবং অনেক সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে বা দেশ থেকে নির্বাসিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া আরো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে এরদোয়ানের তুরস্ক বা রিসেপ তাইপ এরদোয়ান নিজে সমকামীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 2023 সালে ব্ল্যাক সি অঞ্চলের এক সমাবেশে এরদোয়ান বলেন, আমরা LGBTর বিরুদ্ধে, আমাদের কাছে পরিবার পবিত্র, শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী জাতি। রিসেন্টলি আঙ্কারার একটা সমাবেশে এরদোয়ান বলেন LGBT ইস্যুকে পরিবার ব্যবস্থা ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন এই মতাদর্শ পরিবার সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে এবং এটি প্রতিটি জাতির সামাজিক দায়িত্ব যে তারা এসব থেকে নিজেদের সমাজকে রক্ষা করবে। এরদোয়ানের সকল সমকামী বিরোধী বক্তব্য এবং সমকামী বিরোধী অবস্থানের কারণে পশ্চিমারা দাবি করছে যে এরদোয়ান ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচও বিভিন্ন সময় দাবি করে আসছে ওই অভ্যুত্থানের পর সামরিক বাহিনীর অপব্যবহার করেছে এরদোয়ান। তাছাড়া বিরোধীদের দমনেও সামরিক বাহিনী ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়। কিন্তু বাস্তবতা বা রিয়েলিটি হলো পশ্চিমারা যত এরদোয়ানকে ডিকটেটর বা স্বৈরাচার বলুক না কেন, মানবাধিকার লঙ্ঘনকারী বলুক না কেন, তুরস্কের জনগণের কাছে এরদোয়ান ব্যাপক জনপ্রিয়। আপনিও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে পশ্চিমাদের মতো এরদোয়ানকে আপনার কাছে ডিকটেটর মনে হয় নাকি এরদোয়ানকে মুসলিম উম্মার একজন আদর্শ নেতা মনে হয়। পশ্চিমা সহায়তা 2016 সালে অভ্যুত্থানের প্রধান টার্গেটে ছিল এরদোয়ানকে সরিয়ে দেয়া। ওই অভ্যুত্থানের আগে পরে এরদোয়ানের সাথে যত সমস্যাগুলো দেখা দেয়, যেমন প্রশাসন, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনকি সাধারণ নাগরিকদের থেকে যেই অসহযোগিতা দেখা যায়, ঠিক একইভাবে বর্তমানে ইউনূস সরকারও সে একই সমস্যা ফেস করছে। কিন্তু এরদোয়ান সেটা কাটিয়ে উঠে দেশকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারলেও, এমনকি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারলে আমাদের ইউনূস সরকার কিন্তু সেটা মোকাবেলা করতে
ব্যর্থ হচ্ছে, যার অন্যতম প্রমাণ দেশের ভিতরে এই উশৃঙ্খলা অরাজকতা। তুরস্ক যেভাবে তাদের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করেছিল, বাংলাদেশেরও একই পথে হাঁটা দরকার। এখানে বাংলাদেশের তুরস্ককে প্রয়োজন। তুরস্কের এই প্রভাব বিস্তার খেলায় বিশ্বের অনেক দেশই কিন্তু তুরস্ক থেকে সহায়তা পাচ্ছে, নিজেদের অবস্থার পরিবর্তন করছে, উন্নতির দিকে আগাচ্ছে। বাংলাদেশও চাইলে তুরস্ক থেকে সহায়তা নিতে পারে। উদাহরণস্বরূপ বাংলাদেশের সামরিক খাত থেকে শুরু করে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, পশ্চিমা এবং ভারতীয় সংস্কৃতির রিপ্লেসমেন্ট হিসেবে ইসলামী সংস্কৃতির চর্চা এবং বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নেও আমরা তুরস্ক থেকে ব্যাপক হেল্প নিতে পারি। এই সকল জায়গায় তুরস্ক কিন্তু আমাদের জন্য গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ কিভাবে তুরস্ক থেকে সহায়তা নিয়ে বিপ্লবোত্তর সময় ঘুরে দাঁড়াতে পারে, তুরস্ক থেকে কিভাবে সামরিক সহায়তা পেতে পারে, পশ্চিমা সংস্কৃতির রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কিভাবে ইসলামপন্থী এবং তুরস্কের সংস্কৃতিকে ইমপ্লিমেন্ট করতে পারি, এছাড়া আমাদের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নে ইসলামী ব্যবস্থাপনা রেখে কিভাবে আমরা আগাতে পারি, এই সকল বিষয়ে ডিটেল ভিডিও চান কিনা কমেন্ট করতে পারেন। আপনাদের আগ্রহ থাকলে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।